কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় অনন্যার সঙ্গে রয়েছে আমি অভিক। রবিবার রাতে গার্ডেন রিচে বহুতল ভেঙে বিপত্তি, সংলগ্ন ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতল। ঘটনায় জখম মৃত কমপক্ষে 10 জন, জখম হয়েছে বহু। মৃত ও জখমদের পরিবার পিছু আর্থিক সহায়তা করার ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী, মেয়র এবং দমকল মন্ত্রীও। বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচ পোর্ট এলাকায় ফতেহপুর রোডে বহুতল ভেঙে বিপর্যয়। নির্মীয়মান বহুতলের আশেপাশে একাধিক ঝুপড়ি রয়েছে। রবিবার রাতে সেই ঝুপড়িগুলোর উপরে হুড়মুড় করে ভেঙে পড়ে 5তলা বিল্ডিংটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রাতভর উদ্ধার কাজের তত্ত্বাবধান করেন তারা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বহু মানুষ, আহত হন বহু মানুষ, নিহতও হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা। অভিযোগ, বেআইনিভাবে তৈরি হয় ওই বহুতল। প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে পাশে যেগুলো খোলার বাড়ি ছিল, ছোটো ছোটো বাড়ি, কালিচাল, তার উপরে পড়েছে। তো ভিকটিম যারা, তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। ঘটনার খবর পেয়ে অসুস্থ শরীরে মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন তিনি। আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। স্থানীয় বেসরকারি হাসপাতালে জখমদের দেখতে যান মুখ্যমন্ত্রী। খোদ মেয়রের এলাকায় বেআইনি বহুতলের নির্মাণ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সরব হয়েছেন বিরোধীরা। কলকাতা টিভি। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়, বিরোধীদের কাঠগড়ায় তৃণমূল। খোদ মেয়র ফিরহাদ হাকিম এলাকায় কিভাবে অবৈধ নির্মাণ, সব জেনেও কি চুপ ছিল প্রশাসন? প্রশ্ন তুলে শাসক দলকে লাগাতার আক্রমণ বিরোধীদের। বাম আমল থেকেই দুর্নীতি চলছে দাবি মেয়রের। অবৈধ নির্মাণ দ্রুত করতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় রাজনৈতিক মহলে তুমুল চর্চা। বিরোধীদের লাগাতার নিশানায় রাজ্যের শাসক দল। প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই যে দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। ভেঙে পড়া অবৈধ বহুতলের নির্মাণ চলছিল গত 1 বছর ধরে। ঘিঞ্জি এলাকায় কিভাবে নির্মাণে অনুমতি, সব জেনেও কেন নিরুত্তাপ ছিল প্রশাসন, প্রশ্ন বিরোধীদের। গোটা কলকাতা তো কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করেই দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়াকফের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায়, ওয়াকফ সম্পত্তি।
এই ইস্যুতে এক্স স্যান্ডেলে ফিরাদ হাকিমকে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে তার প্রশ্ন, গার্ডেন রিচ এলাকায় এরকম 800রও বেশি অবৈধ নির্মাণ রয়েছে, খোদ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী নিজের এলাকায় দিনের পর দিন বেআইনি কাজ হচ্ছে, অথচ তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এটা কি বিশ্বাসযোগ্য? পাশাপাশি 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের গ্রেফতারির দাবি তুলেছেন তিনি, যদিও বেআইনিভাবে নির্মাণের বিষয়টি মেনে নিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেগুলো ভেঙে একটার পড়ছে পর একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায়, যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। অবৈধ নির্মাণ নিয়ে বাম শিবিরকে কাঠগড়ায় তুলেছেন মেয়র ফিরহাদ হাকিম। বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। যে বাড়িটা কোলাপস করেছে ওটা কি লিগালি কনস্ট্রাক্টেড ছিল? না না, আমি বলতে পারবো না, কিন্তু লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। কপালে ব্যান্ডেজ বেঁধেই ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে দেখা করেন আহতদের সঙ্গেও। অবৈধ নির্মাণ রুখতে দ্রুত পদক্ষেপের আশ্বাস তৃণমূল নেতৃত্ব। গার্ডেন রিচের ঘটনা দুঃখজনক, এটা নিয়ে রাজনীতি করবেন না, বার্তা অভিষেকের। ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আন্দোলন তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। I'm very glad that seeing the gravity of the situation, my esteemed Constitution colleague, the Chief Minister, came here. I understand that government has offered financial assistance for the next of kin of those who are deceased. That is a good sign, but that's not enough. In my experience, I would make a humble advice. Government has to also set up task forces to identify the unauthorized constructions assuming in the city and take immediate steps, remedial steps. দ্রুত প্রমোটারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ হাকিম, সেই মতোই প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সরানো হয় মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সচিবকেও। সোমবার নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজ্যগুলিকে এই বিষয়ে চিঠি দিয়ে বিকল্প নাম চেয়ে পাঠায়। গত শনিবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজ্ঞপ্তি জারি হয়। তারপরেই নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি কার্যকর হতেই সোমবারই বাংলা সহ একাধিক রাজ্যে প্রশাসনিক শীর্ষ পদে বদলির সিদ্ধান্ত নিল কমিশন। এদিন ডিজি পদে রাজীব কুমারকে অপসারণের নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি দেয় জাতীয় নির্বাচন কমিশন। ঘটনাচক্রে এর আগেও একাধিকবার নির্বাচনের মুখে কমিশনের ফরমানে বদলি হতে হয় রাজীবকে। 2016 সালে বিধানসভা নির্বাচনের প্রাককালে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরতে হয়েছিল তাঁকে। ভোট মিটতেই স্বপদে বহাল হন তিনি। 2019 সালে ফেব্রুয়ারি মাসে সারদা কেলেঙ্কারির তদন্তে সিবিআই তাঁকে জেরা করতে চাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বাধা দেন। সিবিআই তথা কেন্দ্রের বিরুদ্ধে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মমতা। সারদা মামলার তাকে তৃণমূল নেতা কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে শিলংয়ে নিয়ে গিয়ে জেরা করেছিল সিবিআই। সেই সব ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন তৈরি হয় রাজ্য রাজনীতিতে। অবশেষে মুখ্যমন্ত্রী তাকে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করেন। গত ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজির পদে বসানো হয় রাজীবকে। এদিন তাকে অপসারণের পাশাপাশি যাতে কোনো নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত না করা হয় সেই বিষয়েও রাজ্যের মুখ্য সচিবকে সতর্ক করে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। বর্তমান যে নির্বাচন কমিশন কাজ করছে, সেই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করবে সে নিয়ে দেশের মানুষের যথেষ্ট সংশয় আছে। তার কারণ স্বাধীনতার পর এই প্রথম আইন প্রণয়নের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে তার আর একজন মন্ত্রিসভা, যিনি মন্ত্রিসভা সেকেন্ড ইন কমান্ড, তাকে পাশে বসিয়ে
প্রধানমন্ত্রী নিজে নির্বাচন কমিশনার মনোনয়ন করলেন। এই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করবে সেটা তো দেশের মানুষের মনে প্রশ্ন আছেই। প্রত্যাশিতভাবেই রাজীব কুমারের অপসারণের সিদ্ধান্তে খুশি বিরোধী বিজেপি। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের শাসকের স্বার্থে কাজে লাগানো হয়, এমনই অভিযোগ তুলে বিজেপির দাবি ডিজির পদের নিরপেক্ষতা রক্ষায় কমিশনের সিদ্ধান্ত সঠিক। যে আইপিএস আধিকারিক পুলিশ আধিকারিকের জন্য মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারে, তার মানে তিনি কখনোই নিরপেক্ষ হতে পারেন না। এটা অতি স্বাভাবিক। ইলেকশন কমিশন যথাযথ কাজ করেছে এবং এর ফলে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটু আস্থা ফিরে এসেছে। বিকেলে রাজ্যের পাঠানো তালিকা থেকে 1988 সালের আইপিএস অফিসার বিবেক সহায়কে নতুন ডিজি হিসেবে নিযুক্ত করা হয়, আর রাজীবকে তার ছেড়ে আসা তথ্য প্রযুক্তি দফতরেই পুনর্নিয়োগ করল নবান্ন। কলকাতা টিভি। রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনা নিয়ে ফের কেন্দ্রের শাসক দলকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন ঘোষণার পর এদিনই প্রথম দলীয় প্রচার শুরু করলেন তিনি। বালুরঘাট কেন্দ্রের গঙ্গারামপুরের সভা থেকে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন অভিষেক। লোকসভা ভোটে নিজেদের অধিকার নিশ্চিত করতে রায় দেন। সোমবার গঙ্গারামপুরে প্রথম নির্বাচনী সভায় এভাবেই কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে উত্তরবঙ্গের জনসভা থেকেই 100 দিনের কাজ থেকে আবাস যোজনায় কেন্দ্রের পাওনা নিয়ে সরব হন। বিজেপি বিজ্ঞাপন দিয়ে রাজ্যের দাবিকে নস্যাৎ করে দেয়। সেই সূত্রেই বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে প্রকাশ্যে বিতর্কে আমন্ত্রণ জানান অভিষেক। প্রত্যাশিত কারণেই তাতে সাড়া দেয়নি বিজেপি। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্যের দেওয়া তথ্য মানতে চায়নি। অভিষেকের দাবি, রাজ্যকে কোন খাতে কত অর্থ কেন্দ্র দিয়েছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন প্রধানমন্ত্রী। আর আজকে 4 দিন হয়ে গেল, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আগামী 2-2.5 মাস ধরে নির্বাচন চলবে, আর এখানে তো দ্বিতীয় দফায় ভোট 26 তারিখ। আপনি 26 তারিখের আগে দক্ষিণ দিনাজপুরে নিশ্চয়ই আসবেন। আমি আশা করব আপনি শ্বেতপত্রটা নিয়ে আসবেন যে আপনি বাড়ির জন্য 2021-এ বাংলায় হারার পর পয়সা বাংলার মানুষের জন্য আপনি রিলিজ করেছেন। শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এদিন সভাস্থল গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেকের সঙ্গে ছবি তুলতে নিরাপত্তা বেষ্টনী ভাঙতে গিয়ে ধরা পড়েন এক যুবক। গঙ্গারামপুরের মহারাজপুরের বাসিন্দা বছর 23-এর ওই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। অভিষেক অবশ্য হেলিপ্যাডে পৌঁছে সেই যুবককে ডেকে নিয়ে ছবি তোলেন। গঙ্গারামপুর থেকে পীযূষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দিলীপকে সরিয়ে মেদিনীপুরে ভাই দিব্যেন্দুকে প্রার্থী করতে চান শুভেন্দু। দমদম কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন দিলীপ ঘোষ। বিজেপির অন্দরে এমনই কানাঘুষো শোনা যাচ্ছে যদি মেদিনীপুর ছাড়তে নারাজ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও এখনো বাংলায় বাকি আসনগুলির প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি বিজেপি। তা নিয়ে শাসক দল তৃণমূল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি, তার জবাবও দিয়েছে বিজেপি। সূত্রের খবর, অনেক আসনেই বিজেপির প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বেশ কিছু কেন্দ্র এবং প্রার্থীর নাম নিয়ে রাজ্য বিজেপির অন্দরে টানাপোড়েন চলছে। তার জন্যই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে দেরি হচ্ছে বিজেপির। দলীয় সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর ভাই তথা সাংসদ দিব্যেন্দু অধিকারীকে মেদিনীপুর কেন্দ্রে দাঁড় করাতে চান। তার জন্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দমদমে নিয়ে আসার পক্ষে মত দেন তিনি। যদিও দিলীপ তাঁর নিজের গড় মেদিনীপুর ছাড়তে রাজি নন। মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপের দাবি, তিনি দীর্ঘদিন ধরে তাঁর কেন্দ্রে কাজ করে চলেছেন, তাঁর পক্ষে মেদিনীপুর ছাড়া সম্ভব নয়। তবে বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে শুভেন্দু দিলীপকে মেদিনীপুর থেকে সরাতে উঠে পড়ে লেগেছেন। ভাইকে মেদিনীপুরে দাঁড় করানোর জন্য এই তৎপরতাকে মোটেই ভালো চোখে দেখছেন না রাজ্য বিজেপির একাংশ। ইতিমধ্যেই তাঁর আরেক ভাই সৌমেন্দুকে কাঁথি কেন্দ্রে দল টিকিট দিয়েছে। তারপরেও কেন দিব্যেন্দুকে মেদিনীপুরে দাঁড় করাতে তিনি উঠে পড়ে লেগেছেন প্রশ্ন তুলছে দলের একাধিক নেতা। দ্বিতীয় দফার প্রার্থী নিয়ে কথা বলতে রবিবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন শুভেন্দু।
সোমবার সকালের বিমানে দিল্লি গিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে। আজকালের মধ্যে বাংলার বাকি তালিকা ঘোষণা হয়ে যেতে পারে। এখনও বিজেপির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা না হওয়ায় কটাক্ষ করছে তৃণমূল। দলের নেতা এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, পুরোদমে প্রচারেও নেমে পড়েছে তৃণমূল, অথচ এখনও বিজেপি 42টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি। তার প্রশ্ন, প্রার্থী নিয়ে দলের মধ্যে মারামারি হচ্ছে বলেই কি তালিকা ঘোষণা করা যাচ্ছে না? দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বলেন, বিজেপির প্রার্থী নিয়ে তৃণমূলের মতো আঞ্চলিক দলকে মাথা না ঘামালেও চলবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সংসদীয় কমিটি প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।